হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং সুপ্রিমেসির পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের ক্লাস হচ্ছে ফিন্যান্স ও ব্যাংকিং বইয়ের সপ্তম অধ্যায়, যেই অধ্যায়ের নাম হচ্ছে মূলধন ব্যয়, ইংরেজিতে বলা হয় কস্ট অফ ক্যাপিটাল। এটি নবম দশম শ্রেণীর ফিন্যান্স বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তো মূলধন ব্যয় কথাটির মাধ্যমে আমরা ছোট একটি জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে গিয়ে ব্যবসায় প্রতিষ্ঠান যে সমস্ত মূলধন সংগ্রহ করে। সো ব্যবসা প্রতিষ্ঠানের মালিকগণ কিন্তু সবসময় নিজের পয়সা দিয়ে ব্যবসা করে না, তারা কি করে শেয়ার বিক্রি করে কিংবা ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকে, অথবা কি করে বন্ড মানে একটা ঋণপত্র বলা হয় যেটাকে, সেটার মাধ্যমে তারা টাকা পয়সা জোগাড় করে, যেটা দিয়ে তারা কি করে কোম্পানি পরিচালনা করে। তো এই যে কোম্পানি যে টাকাগুলো নেয়, ধার হিসেবে নেয় বা শেয়ার হিসেবে মানুষের কাছে বিক্রি করে টাকা উপার্জন করে, তো এগুলোর বিনিময়ে কিন্তু কোম্পানিকে কিছু দিতে হয়। যদি ঋণ নেয় তাহলে ঋণের সুদ দিতে হয়, যদি শেয়ার নেয় তাহলে কি করতে হয়, মানে শেয়ার যখন ইস্যু করে তখন কি করতে হয়, শেয়ারের একটা লাভ বছর শেষে শেয়ার মালিকদেরকে বুঝিয়ে দিতে হয়, হয় না? অবশ্যই হয়। সো এই যে এই একটা খরচ, এই খরচগুলো কি একত্রে বলা হয় মূলধন ব্যয়। তো আমাদের মূলধন ব্যয় অধ্যায়ে সেই জিনিসটাই আলোচনা করা হয়েছে যে বিভিন্ন ধরনের মূলধন সংগ্রহের জন্য কি কি খরচ হয় বা খরচগুলো কিভাবে নির্ণয় করা হয়। আচ্ছা, আমি যে কথাটা বললাম এই কথাটাই উপরে লেখা আছে। এখানে একটি সুন্দর ছবি দেওয়া আছে যেটার নাম কি ডিভিডেন্ড ওয়ারেন্ট। ডিভিডেন্ড ওয়ারেন্ট এটা কি লভ্যাংশের ইস্যুপত্র যেটাকে বলা হয়। সো এখানে দেখুন এই জিনিসটা কাকে দিয়েছে, পে টু মিস্টার এবিসি। ওকে, সো এবিসি হচ্ছে ধরেন আমি মোহাম্মদ সিফাত, আর কত 2250 টাকা, অনলি 2250 টাকা। এটা কি আমি লভ্যাংশ পাচ্ছি, মানে আমাকে কে দিচ্ছে, ওই যে প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আমার নামে 2250 টাকার একটা লভ্যাংশ ইস্যু করছে, মানে আমাকে দিবে। সো এই যে প্যাসিফিক কোম্পানি যে আমাকে টাকাটা দিবে, এটা আমার জন্য আয়, কিন্তু কোম্পানির জন্য কি এটা একটা ব্যয় বা খরচ। সো ওই যে কোম্পানি আমার কাছ থেকে মূলধন বাবদ বা শেয়ার ইস্যু বাবদ কিছু টাকা সংগ্রহ করছিল তার ব্যবসা পরিচালনার জন্য, ওইটার এগেনস্টে আমাকে কিছু টাকা তারা লাভ হিসেবে দিচ্ছে। সো এখানে একটা ডিভিডেন্ড ওয়ারেন্টের সুন্দর ছবি দেওয়া আছে। তো এখন তো ভালো, এই জিনিসগুলো সুন্দরভাবে দেওয়া থাকে, আমাদের সময় এগুলি কিছুই ছিল না, ছবি আমরা এগুলি চোখেও দেখিনি। আচ্ছা, সো ভূমিকার অধ্যায়টা একটু পড়ে নিতে পারবে। মূলধন ব্যয় নির্ণয়ের তাৎপর্য বা গুরুত্ব কি কি, সো সেগুলো এখানে আছে। এই যে এখানে একটা সুন্দর উদাহরণ দেওয়া আছে, এটা একটু বলতেই হবে। বিনিয়োগ সিদ্ধান্ত সংক্রান্ত একটা ব্যাপার। সো মূলধন ব্যয় কেন নির্ণয় করব বিনিয়োগের ক্ষেত্রে। ধরা যাক একটি প্রতিষ্ঠান সোনালী ব্যাংক থেকে 18% সুদের হারে 50 লক্ষ টাকা ঋণ নিয়ে একটি কারখানা দেয়। কারখানাটি চালু করার পর দেখা গেল প্রতিষ্ঠানটি 10% হারে ইনকাম করতে পারতেছে। সো 50 লক্ষ টাকা সে ধার নিছে 18% সুদের হারে, যেখানে তাকে পরিশোধ করতে হবে কত, 18% সুদের হার, মানে সুদ পরিশোধ করতে হবে, কিন্তু কোম্পানি এই টাকাটা খাটায় লাভ করতে পারতেছে মাত্র 10%। তাহলে সে এই যে লাভ যে করতেছে 10%, তারপরে সে যদি ঋণ পরিশোধ করতে যায় তখন তার আরও ঘাটতি হবে না? অবশ্যই ঘাটতি হবে, কারণ সে ইনকাম করতেছে 10% হারে, কিন্তু তাকে পরিশোধ করতে হবে 18% হারে। সো অবশ্যই এটা তোর জন্য একটা লস প্রজেক্ট, ব্যবসা প্রতিষ্ঠানটি ফেল হয়ে যাবে। সো এই জন্যই কী করতে হবে, এর মূলধন ব্যয় আগেই নির্ণয় করতে হবে কাকে, কোম্পানিকে। আর কোম্পানিকে তো নির্ণয় করতে হবে বলতেছি, তাহলে আপনি ভাই কেন করবেন, আপনি তো এখন কোম্পানির লোক, তাই না? আপনি এখন কোম্পানির একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার, বা আপনি একজন বিনিয়োগ সংক্রান্ত উপদেষ্টা বা বিনিয়োগ কর্মকর্তা বলেন, যেটাই বলেন না কেন। সো আপনি এখন ফিনান্সের এই অঙ্কগুলো শিখবেন ঠিক এই কারণেই যে আপনি কোম্পানিতে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস যে কাজগুলো করে সেগুলো আপনি করবেন। সেটা অনেক বড় কথা বলে ফেললাম। আচ্ছা, নিচে যাই। এখানে আরও কিছু আছে, মূলধন কাঠামো, কোন কাঠামোর উপরে মূলধন নিবে, তো এগুলি এখানে আছে। আচ্ছা, এইটা হচ্ছে মেন। দেখো এই যে ঋণ মূলধন ব্যয়। প্রত্যেকটি প্রতিষ্ঠান সাধারণত এক বা একাধিক উৎস থেকে ব্যবসায়ের জন্য ঋণ সংগ্রহ করে থাকে। ছোট ব্যবসা প্রতিষ্ঠান কি করে, মুদি দোকান, চুল কাটার সেলুন, ওষুধের দোকান কি করে, দেখো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে থাকে। আবার বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান যেমন কোম্পানি, ব্যাংক বা বীমা প্রতিষ্ঠানগুলো কি করে, ঋণের পাশাপাশি বন্ড বা বিভিন্ন ঋণপত্র বিক্রির মাধ্যমে অর্থ সংস্থান করে। ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে মূলধনের ব্যবস্থা করলে মূলধন ব্যয় নির্ণয় কি খুব সহজ। সো এই ক্ষেত্রে ব্যাংক কর্তৃক ধার্যকৃত যে সুদের হার, ওইটাই ব্যবসার জন্য মূলধন ব্যয়।
তো ব্যাংক যখন আপনাকে রেট নির্ধারণ করে দেয় যে আপনি 18% হারে আমাকে টাকা পরিশোধ করবেন, সো ওইটাই ব্যবসায়ের জন্য কি মূলধন ব্যয় অটোমেটিকলি হয়ে গেল। কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান ওই যে বললাম বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করে, কি কি উৎস থেকে সংগ্রহ করে এটাও কিন্তু তোমাদেরকে মাত্রই বলছি, তাই না? এই কথাটা মাথায় রাখবে, এইটা দিয়েই আমাদের মূলত কাজ। দেখো এখানে একটা সুন্দর উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণগুলির দ্বারাই অঙ্কগুলি করা যায়। মনে করো সোনালী ব্যাংক মুদির দোকানিকে 10 লক্ষ টাকা ঋণ দিছে, কত পার্সেন্ট হার সুদে? 15% হার সুদে। এক্ষেত্রে মুদির দোকানের ঋণ মূলধন ব্যয় হবে কত? 15%, 15%। তবে এই হার প্রতিষ্ঠানের জন্য কর পূর্ব মূলধন ব্যয় হিসেবে পরিগণিত হয়। কি? কর পূর্ব। এখানে একটা বিশেষ জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠান সাধারণত ঋণ মূলধন বাবদ যে পরিমাণ সুদ পরিশোধ করে তা কর পূর্ব মুনাফা থেকে বাদ দিয়ে প্রতিষ্ঠানের করযোগ্য মুনাফা নির্ণয় করা হয়। মেন কথাটা হচ্ছে গিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে যখন নিট লাভটা বের করবে এর আগে ঋণের বা যেই ধার করা বা অন্য কোনো কিছুর থেকে সুদ যদি কোম্পানি দিতে হয় ওই টাকাটা বাদ দিয়ে দিবে, তারপরে নিট লাভ নির্ধারণ করতে হয়। ঠিক আছে, এটাই হলো মেন কথা। মোট লাভ বা নিট লাভ বের করার আগে সকল প্রকার সুদের হার বা খরচ যত আছে সব কিছু বাদ দিয়ে কি করে নিট লাভ বের করতে হয়, ওই নিট লাভের উপরে তারপরে কর হয়। ঠিক আছে, এখন দেখো কর পূর্ব ঋণ ব্যয়কে কীভাবে সমন্বয় করা হয়। দেখো কর সমন্বয়কৃত ঋণ মূলধন খরচ, অর্থাৎ কর সমন্বয়কৃত ঋণ মূলধন বলতে কোনটাকে বোঝাবে? এই যে এইমাত্র যেটাকে বললাম, যেটার কি সকল প্রকার খরচ আগেই বাদ দিতে হয়, সেই কথাটা লেখা থাকলে এইভাবে অঙ্ক করতে হবে। কিভাবে? ঋণের সুদের হার ইন্টু 1 মাইনাস কর হার ইন্টু 100 বা কেডি দিয়ে বোঝানো হয়েছে কস্ট অফ ডেপ্ট, অর্থাৎ ঋণ সমন্বয়কৃত মূলধন খরচ। আপনাকে বলতেই পারে যে ঋণ সমন্বয়কৃত মূলধনের খরচ বের করো কত পার্সেন্ট। সো এইভাবে করতে বললে এই যে কস্ট অফ ডেপ্ট ইকুয়াল টু ইন্টারেস্ট ব্র্যাকেট 1 মাইনাস ট্যাক্স রেট ইন্টু 100। সো এখানে তোমাকে সব কিছুই দেওয়া থাকবে, কস্ট অফ ডেপ্ট তোমাকে বের করতে হবে, অর্থাৎ কর সমন্বয়কৃত ঋণ মূলধন খরচটা তোমাকে বের করতে বললে তোমার এখানে ইন্টারেস্টের হার দেওয়া থাকবে 1 তো সূত্রের, ট্যাক্স রেট হচ্ছে 30% সবসময়, এটা বাংলাদেশের জন্য, আর ইন্টু 100 তো সূত্র। তো এভাবে বের করলে কি হবে, এখানে কস্ট অফ ডেপ্ট 10.50% যে তারা বের করছে তুমিও বের করতে পারবে। এখানে একটা কাজ দিয়ে দিছে, ব্যাংক থেকে 9% হার সুদে ঋণ নিয়ে মূলধন সংগ্রহ করলে ঋণ মূলধনের ব্যয় কত হবে যদি কর হার 40% দেওয়া হয়। এখানে আবার কর হার 40% তারা দিয়ে দিছে। সো আমাদের এই যে ঋণ সমন্বয়কৃত মূলধন বের করার সূত্র কি? কস্ট অফ ডেপ্ট ইকুয়াল টু ইন্টারেস্ট ইন্টু কি ব্র্যাকেট 1 মাইনাস ট্যাক্স রেট ইন্টু 100। সো এখানে ইন্টারেস্ট কত? 9%, সো 0.9, তারপরে 1 হচ্ছে সূত্রের ট্যাক্স রেট এখানে হচ্ছে 40%, সো 0.40 ইন্টু 100। সূত্র বসাইলেই কর সমন্বয়কৃত ঋণ মূলধন খরচ বের করতে পারবে। বুঝাতে পারলাম? তোমাকে এখানে কি চাবে প্রশ্নে? কর সমন্বয়কৃত ঋণ মূলধন খরচ বের করো, সূত্র জানলে অঙ্ক পারবে। এই হচ্ছে একটা ঋণ জাতীয় যেই মূলধন সংগ্রহ করা, এটার খরচ একটা গেল। এখন আসছে কি? শেয়ার তো বুঝোই, ওই যে কোম্পানির বিভিন্ন মূলধন ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বের করে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করা হয়, তারপরে বছর শেষে সেই টাকার উপরে আবার লাভ দেওয়া হয়, ওইটাই তো শেয়ার, তাই না? শেয়ার সম্পর্কে তো আমরা আগে আলোচনা করছি, তো ওই অধ্যায়টা তোমরা দেখে নিবে যারা দেখো নাই। আর শেয়ারের বিভিন্ন রকম প্রকারভেদ আছে, এটাও তোমরা অলরেডি জানো, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, তাই না? দেখো অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ধারণ ঋণ মূলধন ব্যয় নির্ধারণ থেকে কি আলাদা? অবশ্যই আলাদা হবে। ঋণ মূলধন এক জিনিস, অগ্রাধিকার শেয়ার এক জিনিস, অবশ্যই আলাদা হবে, এটা আলাদা করে বলার কিছু নেই। সো দেখো এই অগ্রাধিকার শেয়ার থেকে যে ব্যয়টা, এটা কিভাবে বের করতে হয়, আমরা সরাসরি সূত্রে চলে যাই। অগ্রাধিকার শেয়ারের ব্যয়, এটাকে চিহ্নিত করা হয় কেপি দিয়ে। কেপি দিয়ে কি বুঝে জানো? কস্ট অফ প্রিফার্ড শেয়ার বা প্রিফারেড শেয়ার। সো কস্ট অফ প্রিফারেড শেয়ার এর বাংলা মানে হচ্ছে অগ্রাধিকার শেয়ারের ব্যয়। প্রিফারেড শেয়ার মানে হচ্ছে অগ্রাধিকার শেয়ার, কস্ট অফ মানে হচ্ছে খরচ, সো বা ব্যয়। সো কস্ট অফ প্রিফারেড শেয়ার অগ্রাধিকার শেয়ারের ব্যয়। সূত্রটা কি? সমান সমান দিলে শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ আর নিচে ভাগ করবে কি দিয়ে? শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ। শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ এটা কার কাছে থাকে? এটা থাকে কোম্পানির কাছে। আর শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ এটাও কার কাছে থাকে? এটা কোম্পানি আগে নির্ধারণ করে দেয় যে এত % হারে আপনারা লাভ পাবেন। সো এই দুইটা জিনিস তোমাকে প্রশ্নে দেওয়া থাকবে, তোমাকে যা সূত্র বসায়া কাজটা করতে হবে। তো নিচে আমি একটু পড়ি, কেপি সমান সমান ডিপি ডিভাইডেড বাই পিও ইন্টু 100। সো ডিপি হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার,
রেট, ঠিক আছে, ওই যে পার্সেন্টেজটা। আর পিও হচ্ছে শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ, সো কত টাকা শেয়ার বিক্রি করছে সেটা। দেখো উদাহরণের মাধ্যমে স্পষ্ট আছে। একটি কোম্পানি 1000 টাকা লিখিত মূল্যের 10% অগ্রাধিকার শেয়ার বাজারে বিক্রির চিন্তা করছে। প্রতিটি শেয়ার বিক্রি থেকে কোম্পানি 820 টাকা পাওয়ার প্রত্যাশা করে। কোম্পানি কত পাওয়ার প্রত্যাশা করে? 820 টাকা। সো শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ সূত্রের ওই যে নিচের যে আইটেমটা সেটা কত? 820 পেয়ে গেলাম। সে প্রতিটি শেয়ার বিক্রি থেকে কোম্পানি কি কত পার্সেন্ট? 10% অগ্রাধিকার শেয়ার, এটা বলছে তাই না? কত? একটি কোম্পানি 1000 টাকা লিখিত মূল্যের 10% অগ্রাধিকার শেয়ার। সো প্রত্যাশিত লভ্যাংশের হার কত? 10%। সো 10% এটা এখানে আছে। দেখো তাহলে কি হলো? অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করলো, যে শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত কত পাবে? 820 টাকা। আর 10% হারে লভ্যাংশ, সো 10% হারে কত? 1000 টাকা, 10% হচ্ছে 100 টাকা। ওই যে এখানে নোট করে দিয়ে দিছে, দেখো 1000 × 10 ডিভাইডেড বাই প্রতি শেয়ারের বিক্রয় মূল্য সূত্রের 100। সো অগ্রাধিকার শেয়ারের ব্যয় কিভাবে নির্ণয় করতে হয়? শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ ডিভাইডেড বাই শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ ইন্টু 100। খুব সহজ। এই সকল আইটেমগুলো প্রশ্নে দেওয়া থাকবে, জাস্ট তোমাকে জায়গা মতো বসায় নিতে হবে, আর কিছু না। সো কস্ট অফ প্রিফার্ড শেয়ারের সূত্রটা আমরা পেয়ে গেলাম অগ্রাধিকার শেয়ারের। আশা করি আমাদের এখানে বুঝতে সমস্যা নাই। তো এই জিনিসটা নিয়ে একটু সমস্যা হতে পারে যে শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশটা কীভাবে বের করে। সো এখানে খেয়াল রাখবে যে লিখিত মূল্যের যত শতাংশ বলবে ওইটাই হচ্ছে শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ। লিখিত মূল্য যদি 2000 থাকে, 2000 টাকা 10% হবে 200 টাকা। সো যত পার্সেন্ট বলবে তত পার্সেন্ট এভাবে বের করে নিবে। এই যে এখানে একটা কাজ দেওয়া আছে অগ্রাধিকার শেয়ার। আচ্ছা, আমরা কি করলাম? ঋণকৃত মূলধনের ব্যয় বের করলাম, অগ্রাধিকার শেয়ারের ব্যয় কিভাবে কোম্পানি বের করে সেটাও বের করলাম। এখন আসছে কি সাধারণ শেয়ার মূলধন ব্যয়, যেটা নর্মালি কোম্পানি ইস্যু করে থাকে সাধারণ শেয়ার, সেটার বিপরীতে কি ধরনের খরচ কোম্পানির হয় সেটা কিভাবে বের করতে হয়। এখানে দেখো এখানে অনেক কিছু লেখা আছে। সাধারণ শেয়ারের হোল্ডাররা যারা থাকে সবসময় কিন্তু লাভ হয় না, তাদের লস হলেও সেটা বহন করতে হয়। সো এখানে আমরা যাই, সরাসরি সূত্রে চলে যাই। যে একটি সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় সহজ পদ্ধতি কোনটা? জিরো লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। আচ্ছা ওইটা বাদ দাও, জিরো লভ্যাংশ বৃদ্ধি। দেখো কোম্পানি বর্তমান বছরে যেই লভ্যাংশ দিচ্ছে ভবিষ্যৎ বছরগুলোতেও একই লভ্যাংশ ঘোষণা করবে, অর্থাৎ শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশে কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ বছরের প্রথমে বলছে যে তোমরা এই শেয়ার কিনো, এই শেয়ার কিনলে প্রতি বছর 10% হারে লাভ পাবে। সামনের বছরটা নতুন করে ঘোষণা দিল না, ওই 10% হারেই চলতে থাকবে। ওকে, এখানে লিখছে এই সাধারণ শেয়ার মূলধনটা কিভাবে বের করতে হয়। সাধারণ শেয়ার মূলধন সমান কি লভ্যাংশ এক বছরেরটা, যেহেতু সে শেয়ার মূল্য ইন্টু 100। কেই দিয়ে কি বোঝানো হয়েছে? কস্ট অফ ইকুইটি শেয়ার, মানে হচ্ছে সাধারণ শেয়ার মূলধন ব্যয়। কস্ট অফ ইকুইটি শেয়ার কেই ইকুয়াল টু D1 ডিভিডেন্ড 1, মনে হচ্ছে লভ্যাংশ 1 কোন বছরের? প্রথম বছরের, ঠিক আছে, প্রথম বছরের শেষে লভ্যাংশ। আর শেয়ার মূল্য হচ্ছে প্রাইস অফ অর্ডিনারি শেয়ার, পিও, যেটা দিয়ে বোঝানো হয়েছে দেখো নিচের দিকে পিও, তাই না? প্রাইস অফ অর্ডিনারি শেয়ার ইন্টু 100। সো এখানে দেখো এখানে লভ্যাংশ হচ্ছে D1, এটা হচ্ছে বছর শেষে প্রত্যাশিত লভ্যাংশ। শেয়ারের মূল্য এই যে পিও, শেয়ারের বর্তমান বাজার মূল্য, আর সূত্রের 100। ওকে, এখন দেখো উদাহরণের মাধ্যমে জিনিসটা বোঝানো হয়েছে। একটি কোম্পানির শেয়ারের বর্তমান বাজার মূল্য কত? 110 টাকা। প্রতিষ্ঠানটি এই বছর প্রতি শেয়ারে 10 টাকা হারে লভ্যাংশ ঘোষণা করে। কত টাকা? 10 টাকা। আর বর্তমান বাজার মূল্য কত? 110 টাকা। কোম্পানির সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করো কিভাবে? কস্ট অফ ইকুইটি শেয়ার ইকুয়াল টু D1 ডিভাইডেড বাই পিও। D1 কি? প্রথম বছরে ঘোষণাকৃত লভ্যাংশ কত? এটা 10 টাকা। ওই যে 10 টাকার লভ্যাংশ ঘোষণা করে এক বছরের জন্য, সেটা দেওয়া আছে। পিও দিয়ে কি? প্রাইস অফ অর্ডিনারি শেয়ার, ওই যে 110 টাকা বর্তমানে বাজার মূল্য, আর সূত্রের 100। সো সাধারণ শেয়ারের খরচ এখানে 9.0.910%। ক্লিয়ার? ফিনান্সের এই আইটেমগুলো প্রশ্নে দেওয়া থাকে, জাস্ট কোনখানে কি বসবে এটা নিয়ে বসাইতে গিয়ে মাথা ওলটপালট হয়ে যায়। তো এই জিনিসগুলো খেয়াল করলে খুব সহজেই এই অঙ্কগুলি সমাধান করা যাবে। ওকে, সো পদ্মা লিমিটেডের এখানে একটা কাজ দেওয়া আছে। পদ্মা লিমিটেডের 10 টাকা মূল্যের সাধারণ শেয়ারের বর্তমান বাজার মূল্য কত? 20 টাকা। কোম্পানি এবছর সাধারণ শেয়ারে 10% লভ্যাংশ ঘোষণা করে, ভবিষ্যতেও একই রাখার সিদ্ধান্ত হয়। সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করো। সো এখানে দেওয়া আছে, দেখো আমাদের সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করতে হলে কী হয়? D1 বাই পিও ডিভিডেন্ড 1। সো লভ্যাংশের হার কত? এখানে 10,
আর কি বর্তমান শেয়ারের বাজার মূল্য কত 20 টাকা, আর সূত্রের 100 বসাইলেই হয়ে গেল। ঠিক আছে, এখন দেখো ওইটা তো গেলে 1 বছর যদি সমান হারে লভ্যাংশ ঘোষণা করে তখন। এখন দেখা গেল 2019 সালে যে শেয়ারটা বলছিল 10%, আরে 2020 সালে গিয়ে বললো এটা 12% হবে, 2021 সালে গিয়ে বললো এটা 20% হারে লাভ দিব, আরও লাভ দিব, কারণ কোম্পানি ব্যবসা ভালো করতেছে, হয় না? এরকম হতে পারে। সো এই ক্ষেত্রে কোম্পানির শেয়ারের খরচ কত এইটা বের করতে হয় এইভাবে। ঠিক আছে, দেখো এখানে জিনিসটা পড়া উচিত, আমি উপরে দিই। ভবিষ্যতে বছরগুলোতে লভ্যাংশের কোনো পরিবর্তন হয় না এমন কোম্পানি বাস্তবিকই খুব কম দেখা যায়। ওই যে বললাম প্রতি বছরই চেঞ্জ হয় এটা। ঠিক আছে, তো সাধারণত কোম্পানিগুলো কী করে এক এক বছর এক এক হারে লভ্যাংশ দিয়ে থাকে। স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি হচ্ছে এমন একটি পদ্ধতি যেটাতে ধরে নেওয়া হয় কোম্পানি প্রতি বছর সমপরিমাণ লভ্যাংশ দেয় না, তবে এই পদ্ধতির কিছু শর্ত আছে। শর্ততে ধরে নেওয়া হয় যে কোম্পানির লভ্যাংশ প্রতি বছর বৃদ্ধি পায় এবং এই বৃদ্ধির হার প্রতি বছর একই পরিমাণে থাকে। উদাহরণস্বরূপ কোনো কোম্পানি যদি বর্তমান বছর 10 টাকা লভ্যাংশ ঘোষণা করে এবং কোম্পানির অনুমিত লভ্যাংশ বৃদ্ধির হার যদি 10% হয়, তাহলে দেখো প্রথম বছরে প্রত্যাশিত লভ্যাংশ কত 10 টাকা, 10% 11 টাকা। দ্বিতীয় বছর পরে লভ্যাংশ হবে কি 11 টাকার আরও 10% 12.1 টাকা। 3 বছর পরে লভ্যাংশ কি 12 টাকা 12.1 টাকার আরও 10%, এটা হচ্ছে 13.31 টাকা। অর্থাৎ দেখো রেটটা কিন্তু একই আছে, 10% হারই হয়েছে, কিন্তু লভ্যাংশের পরিমাণটা কন্টিনিউ বাড়ছে। এভাবে প্রতি বছর প্রত্যাশিত লভ্যাংশ 10% হারে বৃদ্ধি পেয়ে থাকে। এটা কি স্থির হার লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি, জিনিসটা খেয়াল রাখবা। দেখো সো এখানে আসবে কি সাধারণ শেয়ার, মূলধন ব্যয়, ওই স্থির পদ্ধতি বা সাধারণ শেয়ার সবগুলোই কি KE বা কস্ট অফ ইকুইটি। এখানে এই সূত্রটা কী হবে D1/PO প্লাস গ্রোথ রেট ইন্টু 100। ঠিক আছে, D1 ডিভাইডেড বাই PO প্লাস গ্রোথ রেট ইন্টু 100। আগে কী ছিল D1/PO ইন্টু 100 দিলেই আমরা সাধারণ শেয়ারের লভ্যাংশ পেয়ে যেতাম। এখন স্থির পদ্ধতিতে কি, এই যে দেখো স্থির পদ্ধতি, যেটা স্থির হারে লভ্যাংশ পদ্ধতিতে সূত্রটা একটু চেঞ্জ হবে। সেটা কি হবে D1 ডিভাইডেড বাই POর সাথে একটা প্লাস দিয়ে একটা গ্রোথ রেট বা কত রেট পার্সেন্ট হারে গ্রোথটা হবে সেইটা যোগ হবে ইন্টু 100 আসবে। ঠিক আছে, দেখো এখানে আরেকটা জিনিস আছে, D1 হচ্ছে DO ডিভাইডেড বাই 1 প্লাস গ্রোথ রেট। এই জিনিসটা আসলে অঙ্ক করলে বুঝতে পারবো, উদাহরণের মাধ্যমে চলে যাই। ঠিক আছে, দেখো একটা কোম্পানি সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করতে চায়। কোম্পানির শেয়ারের বর্তমান বাজার মূল্য 150 টাকা বর্তমান প্রাইস। কোম্পানিটি সদ্য সমাপ্ত বছরে, মানে এটা হচ্ছে বছরের শেষ দিন করতেছে, সো এই বছরের প্রতি শেয়ারে 15 টাকা আরে লভ্যাংশ দিছে। অতীত রেকর্ড পর্যালোচনা করলে দেখা যায় কোম্পানির লভ্যাংশ গড়ে 5% হারে বৃদ্ধি পায়। অতীত রেকর্ড, এটা একটা বোকাস কথা তোমাদেরকে মাথা ঘুরানোর জন্য দিছে। আমার মেন কাজটা হচ্ছে কত পার্সেন্ট হারে বৃদ্ধি পাবে, সো গ্রোথ রেট, সেটা আমরা পেয়ে গেছি কত 5%। এখন কী বলছে কোম্পানি সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করো। সো আমরা কি দরকার কি কস্ট অফ ইকুইটি বের করতে, D1 ডিভাইডেড বাই PO প্লাস গ্রোথ রেট ইন্টু 100, এটা হচ্ছে আমাদের সূত্র। সো D1 কি ডিভাইডেড 1 প্রথম বছরে লভ্যাংশ, তারপরে কি শেয়ারের মূল্য, নিচে থাকবে প্রাইস, বৃদ্ধির হার কত পার্সেন্ট হারে বৃদ্ধি পাবে সেটা, আর সূত্রের 100 দেখো এখানে লভ্যাংশ কি 15.75 কীভাবে হইলো, এখন হচ্ছে মেন কাজ। লভ্যাংশ D1টা বের করতে হয় কি, মেন যে লভ্যাংশটা দেওয়া আছে এই যে দেখো 15 টাকা লভ্যাংশ দেয়, এই যে 15 টাকা, এই 15 টাকা ইন্টু 1 প্লাস গ্রোথ রেট কত পার্সেন্ট হারে 5% হারে বৃদ্ধি পায়, মানে এটা হচ্ছে বেস ইয়ার যেই বছরে তারা হিসাবটা করতেছে। সো D1 কত আসবে, DO ইন্টু কি 1 প্লাস গ্রোথ রেট। DO হচ্ছে কি ডিভাইডেন্ড ইয়ার, মানে যেই বছরের লভ্যাংশটা নির্ণয় করতেছে সেটা হচ্ছে 5%। সো D0 হচ্ছে 15 টাকা, 1 প্লাস গ্রোথ রেট হচ্ছে এই যে 5% 0.5। তো D1 হচ্ছে 15.75 টাকা, এই যে D1টা, এই যে D1 এখানে কীভাবে বের করে এটা দেওয়া আছে, এই যে দেখো D1 সমান DO ইন্টু 1 প্লাস গ্রোথ রেট। সো এখানে D1টা কি হচ্ছে প্রথম বছরের লভ্যাংশ, ডিভাইডেন্ড
যেটা সেটা হচ্ছে এখানে দেখো এই যে বর্তমান বছরের লভ্যাংশ 1:1 আর গ্রোথ রেট হচ্ছে ওই যে কত পার্সেন্ট হারে বৃদ্ধি পাবে। এটা আসলে অঙ্ক করতে করতে তোমরা চালু হয়ে যাবে, প্রথমবার নাও বুঝতে পারো, বাট করতে করতে চালু হবে। এই হচ্ছে সূত্রের আইটেমগুলি বসাইলাম। লভ্যাংশ প্রথম D1 প্রথম বছরের কত এটা লিখলাম, শেয়ার মূল্য লিখলাম, বৃদ্ধির হার গ্রোথ রেট দেওয়া আছে আমার প্রশ্নে সেটাও লিখলাম ইন্টু 100। ঠিক আছে, এই গেল একটা কি স্থির পদ্ধতিতে, যেটা সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করে কীভাবে। তো আমরা আসলে মূলত 3টা পদ্ধতি শিখলাম, একটা ঋণ মূলধনের, একটা সাধারণ শেয়ার, আর একটা হচ্ছে স্থির পদ্ধতিতে, তাই না? ওকে, এখন এখানে আরেকটা আছে, এটা হচ্ছে সংরক্ষিত আয়ের ব্যয়। সংরক্ষিত আয় তোমরা যখন কি বলবে এই চূড়ান্ত হিসাবগুলা করছো তখন সংরক্ষিত আয়ের একটা আইটেম কিন্তু তোমরা ডেফিনেটলি পাবে, সেটা আলাদা করে তৈরি করতে হয়। তোমরা করেছো কিনা আমার জানা নেই, তবে ইন্টারমিডিয়েটে মাস্ট আছে এই জিনিসগুলো। সে এত কিছু জানার দরকার নেই, আমরা এটার সূত্রটা শিখি। দেখো সংরক্ষিত আয়ের ব্যয় কীভাবে করে। সূত্র কি তোমরা এটা আসলে পড়ে নিও। সংরক্ষিত আয়ের পিছনে একটা খরচ থাকে, এই জিনিসটা বোঝানোর জন্য একটা সুন্দর উদাহরণ দেওয়া আছে। দেখো, মনে করো তোমার বাবার কোনো একটি ব্যাংকে 10 লাখ টাকা জমা আছে। তোমার ভাইয়া তোমার বাবাকে একদিন বলতেছে, বাবা তোমার অ্যাকাউন্টে যে 10 লক্ষ টাকা পড়ে আছে সেটা আমাকে দাও, আমি এটা নিয়ে বিজনেস করব। তোমার ভাইয়া যে কথাটা বলছে এটা কিন্তু ঠিক না, কারণ কি টাকাটা কিন্তু অলস পড়ে নেয়। ব্যাংকে যখন এই 10 লক্ষ টাকা তোমার বাবা রাখছে সেটার জন্য ব্যাংক তোমাকে বাবাকে প্রতি মাসে বা একটা নির্দিষ্ট সময় পর পর কিছু টাকা দিতেছে। কিন্তু এই তোমার বাবা যদি ভাইয়াকে টাকাটা দিয়ে দেয় তাহলে কি টাকা ব্যাংক থেকে এই টাকাটা পাবে না। সো এই যে কি হলো, সুদ বাবদ আয় যে পাইলো না বাবা, এই জিনিসটা মিস হয়ে গেল। এটা কি একটা সুযোগ ব্যয়। এখানে সংরক্ষিত আয়ের ব্যয় বলছে বা সুযোগ ব্যয় যেটাই বলো, এই জিনিসটা একই, এটা নিয়ে তো আর মাথা ঘামানোর দরকার নেই। আমরা পরে চলে যাই, সেটা হচ্ছে কি গড় মূলধনী ব্যয়। এই অধ্যায়ের মূল আইটেম যেই 3টা আমরা শিখলাম, এই 3টার সম্মিলিত জিনিস হচ্ছে গড় মূলধনী ব্যয়। ওই যে বলছি একটা কোম্পানি কিন্তু একই রকম বিনিয়োগ করে না। একটা কোম্পানিতে সাধারণ শেয়ার থাকে, অগ্রাধিকার শেয়ার থাকে, আরেকটা কি ঋণকৃত মূলধনের ব্যয় থাকে না। ওই যে আমরা 3টা আইটেম শিখলাম। সো এই একটা কোম্পানির 3টা আইটেম থেকে, মানে 3টা উৎস থেকে যেই তারা মূলধন সংগ্রহ করবে, এই 3টা উৎস মূলধনের যোগ মানে হারটাকে যোগ করে ভাগ করে দিলেই কি হবে, ঋণকৃত মূলধনের ব্যয় বা ওয়েট এভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের করে ফেলবে। দেখো এই জিনিসটা হচ্ছে আরও মজার। উদাহরণটা দিয়ে বুঝাই। একটা কোম্পানির সাধারণ শেয়ার মূলধন 200 কোটি টাকা। কি শেয়ার? সাধারণ শেয়ার। ঋণ মূলধন ওই যে কেডি, একটা হচ্ছে কেই আরেকটা হচ্ছে কি কেডি। ঋণ মূলধন 200 কোটি টাকা ও অগ্রাধিকার শেয়ার মূলধন কত? 100 কোটি টাকা। আরেকটা কি কেপি, কস্ট অফ প্রিফারেড শেয়ার। একটা হচ্ছে কস্ট অফ ইকুইটি, আরেকটা হচ্ছে কস্ট অফ ডেট। 3টা আইটেম আছে। এখন দেখো ঋণকৃত মূলধনের সুদের হার, অর্থাৎ কস্ট অফ ডেপ্টের যেই রেটটা মানে সুদের হার, ওটা হচ্ছে 10%। অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের হারও দেওয়া আছে। সো কস্ট অফ প্রিফারেড শেয়ারের যে রেটটা ছিল ওইটা 8% আমরা পাইছি ওই সূত্রের জন্য। প্রতিটা লিখিত মূল্য, অগ্রাধিকার শেয়ারের একটা লিখিত মূল্য বা ফেস ভ্যালু থাকে, সেটাও আমরা এখানে পাইলাম। আর এখানে দেখো সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য বা মার্কেট প্রাইস আছে এত টাকা। ওকে, কোম্পানি এই বছর সাধারণ শেয়ার মালিকদের প্রতি শেয়ারে 13 টাকা লভ্যাংশ প্রদান করছে। অতীতে কোম্পানি কর্তৃক প্রদত্ত লভ্যাংশ 4% হারে বৃদ্ধি পেয়েছে। অতীতের প্রদত্ত যে 4% হারে বৃদ্ধি পেয়েছে এটা কোনটার ক্ষেত্রে যাবে? এটা হচ্ছে দেখো এই যে সাধারণ শেয়ারের ব্যয় যেটা, সেটার মধ্যে ঢুকে যাবে, আর ট্যাক্স রেট আছে। সো এখন আমরা সব ভাঙ্গা করি, সবগুলো তথ্য একসাথে আছে, আমরা জগা খিচুড়ি না লাগাই। আমরা প্রথমে কি বের করবো, কি ঋণকৃত মূলধনের ব্যয়, যেটা হচ্ছে কস্ট অফ ডেপ্ট। সো কস্ট অফ ডেপ্টের সূত্রটা কি? ইন্টারেস্ট রেট ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট ইন্টু 100। তো কস্ট অফ রেটের সুদের হার কত দেখো তো আমরা খুঁজে বের করি। ঋণকৃত মূলধনের সুদের হার হচ্ছে এই যে 10%। 1 মাইনাস ট্যাক্স রেট কত? সব কিছুর জন্যই 40% দেওয়া আছে ইন্টু 100। এই যে দেখুন সমাধানে সুন্দর করে আইটেমগুলি বসায় বের করে দিয়েছে। তারপরের কাজটা কি? অগ্রাধিকার শেয়ারের ব্যয়টা নির্ধারণ করব, সেটা হচ্ছে কস্ট অফ প্রিফারেড শেয়ার। সো সেটার সূত্র কি? শেয়ারের প্রতি লভ্যাংশ ডিভাইডেড বাই কি? দেখো শেয়ারের যেই প্রাইস বা মার্কেট প্রাইস সেটা ইন্টু 100, এটা হচ্ছে সূত্রটা। সো অগ্রাধিকার শেয়ার প্রতি লভ্যাংশ কত দিছিল দেখো 8%। কত টাকার 8%? ফেস ভ্যালুর 8%। ওই ফেস ভ্যালু কত ছিল? 100 টাকা। সো 100 টাকার 8%। আর কি শেয়ারের মার্কেট কত, প্রাইসটা কত ছিল?
অগ্রাধিকার শেয়ারের দেখো এই যেখানে লিখে দিচ্ছি কিন্তু সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য যথাক্রমে সাধারণ শেয়ার 255, অগ্রাধিকার শেয়ার 110 টাকা। সো আমরা অগ্রাধিকার শেয়ার নিয়ে কাজ করতেছি, অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্যটা নিলাম, এই যে 110 টাকা সূত্রের মধ্যে বসাই দিছে, আর ওই যে ইন্টু 100 সূত্রের 100। সো অগ্রাধিকার শেয়ারের ব্যয় একটা 7.27% আমরা বের করতে পারলাম। কোনটার সাথে কোনটা যাবে ওইটা জাস্ট তোমাকে বের করতে হবে। এরপরে কি আসলো, সাধারণ শেয়ারের ব্যয়, কস্ট অফ ইকুইটি। সো কস্ট অফ ইকুইটি দেখো কি আছে, খুঁজে বের করো। এখানে সাধারণ শেয়ারদের প্রতি শেয়ারে কত টাকা লাভ দিচ্ছি, ডিভিডেন্ড 13 টাকা। আর গ্রোথ রেট কত দেখো 1 + 0.4, ওই যে 4% হারে বৃদ্ধি পাইছে। আর মার্কেট প্রাইস হচ্ছে ওই যে 255 টাকা। তাহলে আমরা যে এখানে সূত্র ছিল সাধারণ শেয়ারের ওইটা দেখো, এই যে লভ্যাংশ তারপরে কি শেয়ার মূল্য প্লাস গ্রোথ রেট ইন্টু 100, এই সূত্রটাই এখানে বসাই দিছে, আর কিছুই করা নাই। লম্বা করে লিখছে তো, এখানে লম্বা করে লিখলে বুঝতে অসুবিধা হয়। এই যে এই কাজটাই করছে, তো সব করার পরে বেরোছে 9.30%। সো এই যে 3 ধরনের সেক্টর থেকে 3 ধরনের সুদের হার বেরোইছে, মানে খরচ বেরোইছে কোম্পানির, এই 3টাকে একত্র করে ভাগ করে দিলেই এভারেজ বা ওয়েট এভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের হয়ে যায়। দেখো এই যে বের করলো সব কিছু, গড় মূলধনী ব্যয়। কোম্পানিটি সর্বমোট মূলধনে প্রতিটি উৎসের কত শতাংশ তা বের করতে হবে। ওকে ফাইন, 40% ঋণ মূলধন, 40% অগ্রাধিকার শেয়ার, 20%। এই শতাংশ দিয়ে প্রতিটি উৎসের ব্যয়কে গুণ করে গুণফলের যোগফল করে কোম্পানির মূলধনের গড় ব্যয় বের করা হবে। এটাকে দুইভাবেও করা যায়, ওই যে যেটা বললাম, 3টা রেট যোগ করে 3 দিয়ে ভাগ করে দিলে বের হয়ে যায় গড় মূলধনী ব্যয়, এত কিছু লাগে না। সো এই হচ্ছে এই অধ্যায়ের ঝামেলা শেষ। আর কিছু থাকলে প্রশ্ন করতে পারো, হয়তো বড় ভিডিও হয়েছে বুঝতে অসুবিধা হতে পারে। আমি চেষ্টা করছি যথেষ্ট সহজভাবে বই থেকে বুঝাই দেওয়ার জন্য। তারপর